টসে জিতে ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন ভুল করেনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে। ফার্স্ট সেশনে খুবই ভালো ব্যাটিং করেছে, ওপেনাররা ভালো একটা পার্টনারশিপ গড়ে দিয়েছে। আবু জায়েদ, মিরাজ সকলেই যেন গা ছাড়া একটি ভাব, কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিলেন না তারা। প্রত্যেকটি লুজ বলেই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যেন ওয়ানডে ম্যাচে নেমেছিলেন এরকম একটি সূচনা করেছিলেন। আবু জায়েদের একটি বল এলবির আবেদনে অরিজিনাল ডিসিশন আউট হলেও তা বাউন্স হওয়ার কারণে মিসিং হয়ে যায় এবং রিভিউর জন্য বেঁচে যান ব্যাটসম্যান। The top of the stumps. Look at that power in the zone. I'm not going to miss out. That was the problem. Too many short, too many in the arc of the hitters, and they were going to take advantage of that. Cool, calm and collected were there till this happened. Up on the finger, went for the review straight away, but as was shown on ball tracking, there's nothing on the back on Alfred. Eventually went on to hit the wickets, and that was the first wicket down of Campbell. After that, Mosley has been sensible, giving that support that was needed for Craig Brathwaite to take them into lunch in a very, very comfortable position. So the state of things at the end of the first session of this second Bangabandhu Test, West Indies সেকেন্ড সেশনের শুরু থেকেই বাংলাদেশি বোলাররা মারাত্মকভাবে চাপ দিতে থাকে এবং আবু জায়েদ পেয়ে যান এই টেস্টে সৌম্য একটি ক্যাচ পান এবং এই টেস্টে তাকে নিয়ে আসার একটি অন্যরকম কারণ। Forcing him to play a lazy shot away from his body, and a collective effort from Bonner, who was looked very, very strong down the ground today. This is আবু জায়েদ একটি উইকেট পেয়েছিলেন। Chaudhary Rahi once again caught well by Shomo Sharkar. Short pitch deliveries were punished. তিনটি উইকেট পায় এই ফুল সেশনটিতে। সৌম্য মাঝে মধ্যে আসছিলেন, একটু চেঞ্জ দেখা যাচ্ছিল মমিনুলের এবারের ক্যাপ্টেন্সিতে। মাঝে মধ্যে বলারকে চেঞ্জ করছিলেন, স্পেল বাই স্পেল বোলিং করাচ্ছিলেন, যথেষ্ট চাপে রেখেছিলেন ব্যাটসম্যানদের। এই দ্বিতীয় সেশন শেষেও খেলা হয় 29 ওভারে, সেখানে রান গিয়ে দাঁড়ায় 62, 3টি উইকেট অর্জন করেন এবং রান রেট মাত্র 2.14, যেটা যথেষ্ট ভালো এবং চাপের কারণে যে 3টি উইকেট ওয়েস্ট ইন্ডিয়ানরা খুঁয়ে ফেলে এটা কিন্তু বোঝাই যাচ্ছিল। সেকেন্ড সেশনে ভালো বোলিংয়ের পরে সবাই ভেবেছিল যে মোটামুটিভাবে হয়তো বা থার্ড সেশনে আরও একটু টার্ন করবে, বলে আরও সুইং হবে, কিন্তু সেরকম কিছুই ছিল না পিচে। But they batted well and they were in control, especially Bonner when he picked up his 50. এবং তাইজুলের একটি ব্রেক থ্রো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি চমৎকার ক্যাচ লুফে নেন, এটা খুবই অসাধারণ একটি ক্যাচ ছিল। But Joshua De Silva utilizing the short balls from the Bangladeshi spinners. Since then, both the two batsmen played really well. Have a look at the day one session summary. First one certainly belonging to West Indies, 84 for 1, and then Bangladesh taking the second session by picking up 3 wickets for 62. West Indies finishing off nicely in the third session by only losing 1 wicket and scoring 77 runs. Take advantage of that. আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আল মাহমুদ রাব্বি, টিডিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম দিনের টেস্টে খেলা শেষ। প্রথম টেস্টে হারের পর আমরা দর্শকরা বাংলাদেশের কাছ থেকে আরো অনেক বেশি আশা করেছিলাম, আরো অনেক বেশি এগ্রেসিভ, কিন্তু টস ভাগ্যটাই তো বাংলাদেশের নেই। সেই টস ভাগ্যে ওয়েস্ট ইন্ডিজ আবারও জিতে যায় এবং ম্যাচ চলতে থাকে। 90 ওভারের খেলা হয় প্রত্যেকটা দিন, তার মধ্যে 235 রান করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 5 উইকেট খসিয়ে। বাংলাদেশের বোলাররা অনেক চেষ্টা করেছিল উইকেটগুলোকে লুফে নেওয়ার জন্য, কিন্তু না ছিল টার্ন, না ছিল সেরকম বাউন্সি উইকেট। এই ধরনের পিচে আসলে বোলিং করাটা খুবই টাফ বোলারদের জন্য, কেননা যেখানে ফার্স্ট ডেতে স্পিনও হচ্ছে না, যেখানে ফার্স্ট ডেতে পেসও ভালো হচ্ছে না, বাউন্স হচ্ছে না, সেখানে অবশ্যই বোলাররা খুব একটা সুবিধা করতে পারছিল না। এবং আপনারা দেখেছেন
প্রথম স্পেলে মাত্র একটি উইকেট পড়েছিল, সেটা তাইজুলের একটি বলে। Cool, calm and collected were there till this happened. Confidence. After lunch, this was a lazy shot way outside the off-stump partnership. And then that wicket of Brathwaite shown today. This was Mayers. Oh, that was a huge wicket. This was Abja. Back 50s for him. Blackwood was the one who got dismissed, got in two mind and just pushed it back to the DW হয়ে ফিরে গিয়েছিলেন, কিন্তু তাছাড়া সেরকম বলের টার্নই ছিল না। ইভেন আপনার লাস্ট সেশন পর্যন্ত আমরা দেখেছি বলে খুব যে হামরি টার্ন তা ছিল না। বলারের স্পিড, বলারের ডার্ক প্লেসে বল মারাতে দু একটা বল টার্ন করেছে, দু একটা বাউন্স দেখেছি, কিন্তু তা যে খুব বেশি আহামরি টেস্ট উইকেট বলতে আমরা যে আমরা বাংলাদেশে খেলা বলে ভাবি যে বল করবে আর ঘুরবে, সেই রকম উইকেট কিন্তু এটা ছিল না। এটা যথেষ্ট গুড একটা উইকেট, যেখানে ব্যাটসম্যানরা ভালো একটা সূচনা করেছে এবং খুব ধৈর্য সহকারে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার, আমরা যারা মনে করি যে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার মানে হচ্ছে শুধু 6 মারে 4 মারে, তাদের মধ্যে ওই রকম প্যাশন নেই, কিন্তু তা কিন্তু এই নতুন যে ওয়েস্ট ইন্ডিয়ান দল তাদের ব্যাটসম্যানদের মধ্যে সেরকম মনে হচ্ছে না। প্রথম টেস্টেও আমরা দেখেছি কিভাবে সেকেন্ড ইনিংসে তারা ঘুরে গিয়েছিল। এখন তো আমরা প্রথম ইনিংসেই দেখছি প্রত্যেকটা ব্যাটসম্যান এসেই যে কোনো মূল্যে মাটি কামড়ে পিচে থেকেছেন এবং 235 রান করেছেন। যদিও একদিনে 235 রান খুব বেশি না, কিন্তু তারপরেও উইকেটগুলো বিলিয়ে দেননি। যেভাবে তাইজুল, মিরাজ, আবুজায়েদ বল করছেন, সেভাবে যে কোনো প্লেয়ার ইজিলি ট্র্যাপে পড়তে পারতেন, কিন্তু তারা যথেষ্ট বিচক্ষণার মতেই তারা হ্যান্ডেল করেছেন। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন ক্রাইগ ব্র্যাথওয়েট এবং তারা একটি চেঞ্জ নিয়ে আসেন। আলজারি জোসেফকে চেঞ্জ করেন পেসার ক্যামার রোজের সাথে। বাংলাদেশ সেক্ষেত্রে আবার 3টা চেঞ্জ নিয়ে আসেন। বাংলাদেশের 3টা চেঞ্জ হচ্ছে অলরাউন্ডার সৌম্য সরকার, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, পেসার আবু জায়েদ। সাকিব আল হাসান আমরা অনেকেই জানি যে তিনি ইনজুরি হয়ে গিয়েছেন, থাই ইনজুরি, এবং সাদমান ইসলামও ইনজুরিতে আক্রান্ত, তিনি হিপ ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। আর মুস্তাফিজের ব্যাপারটা তো বুঝছেনই, তার পারফরমেন্সে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আশাহত হয়েছে। এইরকম বাজে বোলিং এর পরে আসলে বাংলাদেশের পিচেও নাই বাউন্স, নাই কিছু, আবার পেসারদের কাছ থেকে চাচ্ছে আহামরি। আপনি দেখেন সৌম্য সরকার যেরকম সুইং করতে পারছে বলে, আবু জায়েদের বলে যেরকম সুইং হচ্ছে, সেই রকম সুইং আপনি মুস্তাফিজের কাছ থেকে পাচ্ছিলেন না, কিন্তু কোন জায়গায় বল করতে হবে এটার জন্য মুস্তাফিজ এখনো শিখেনি। বাংলাদেশের ফাস্টেস্ট বোলার টেস্টে খুবই প্রয়োজন। এটা টিম ম্যানেজমেন্ট কবে বুঝবে আমি জানি না। 144, 150-এ বল করবে ব্যাটসম্যান, বলের কোনাকানিতে লেগে স্লিপে গালিতে থাকা ফিল্ডারের গায়ে বল চলে আসবে, সেখান থেকে ক্যাচ আসবে। এরকম আমরা যখন বাইরে খেলতে যাই, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তাদের বোলারদের বলের স্পিড বাউন্সে ব্যাটসম্যান একেবারে নাজেহাল একটা অবস্থা থাকে, কিন্তু বাংলাদেশে সেরকম কখনো প্ল্যানিংই নেই। আমি জানি না যে আসলে বাংলাদেশ কি শুধুমাত্র চিন্তা করেছে যে আমরা ওডিআইতে কিভাবে টিকে থাকতে পারি, সামথিং লাইক দ্যাট, আমি জানি না। আসলে বাংলাদেশের টিমে ছিল তামিম ইকবাল, নাজমুল হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি। আমার কাছে যথেষ্ট পরিমাণে এই টিমটাকে একটা ব্যালেন্স টিম মনে হয়েছে, কিন্তু যদিও আমার কাছে মমিনুলের ক্যাপ্টেন্সিতে একটু মাঝে মধ্যেই বিরক্ত লাগছিল, যে একঘেয়েমি যেরকম ক্যাপ্টেন্সি আমরা মুশফিকুর রহিম থেকে দেখেছি, যে আগে থেকেই হয়তো বা হোমওয়ার্ক করে নিয়ে আসে যে প্রথম স্পেল আমি 5-5 করে ওভার করাবো, তারপরে স্পেলে 5-5 তারে দিয়ে করাবো, মনে হয় এরকম একটা হোমওয়ার্ক। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মমিনুল নিজেও বোলিং করতে পারে। আমরা আগেও দেখেছি মাঝে মধ্যে 2-1টি স্পেল করে সে ভালো ব্রেক থ্রু এনে দিয়েছে। তো মিথুন আছে, আমাদের মমিনুল আছে, এরকম মাঝে মধ্যে টাইম আমরা তো অন্যান্য দেশেও কিন্তু এরকম হয় যে পার্ট টাইমাররা এসে ব্রেক থ্রু করে দিয়েছে। তো টেস্টে কেন নিজে এসে বোলিং করছেন আমি জানি না। ক্যাপ্টেন হয়ে গেলে কেন জানি আমাদের বাংলাদেশের বোলাররা বোলিং করতে চায় না। আর তাছাড়া প্লেসমেন্টে অনেক সমস্যা, ক্যাচ উঠছে সেখানে ফিল্ডার নেই, তারপরে সেখানে ফিল্ডার প্লেসমেন্ট। আর ভাই ব্যাটসম্যান তো বুঝা শুনে শট খেলতেছে,
এখানে ফিল্ডার নাই বিধে এখানে দিচ্ছে, তুমি আরেক জায়গায় দিবে। তো ব্যাটসম্যানকে এমন ভাবে আঁকড়ায় ধরতে হবে যাতে সে জাস্ট নিজেকে রক্ষা করতে চায়, আর যখনই সে ক্রেজি হয়ে যাবে তখনই তো উইকেটটা চলে আসবে, তাই না? এই রিপোর্ট থেকে যতটুকু এই একদিনে খেলা শেষে যতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুব ভালো না খুব খারাপ না। তো আমি মনে করি বাংলাদেশের জিতার পার্সেন্টেজ 50-50। যদি সামনে আগামীকালকে আর 5 দিনে খেলা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জিতার একটি চান্স থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের যে অবস্থা এখন বর্তমানে, সেই উইকেট গুলোকে নিয়ে তাড়াতাড়ি একটি বিগ স্কোর করা, যাতে মিনিমাম 150 থেকে 200 রানের একটা লিড পাওয়া যায়, এরকম একটা স্কোর করতে হবে। তবে বাংলাদেশ এই ইনিংসে এই টেস্টে এগিয়ে থাকতে পারবে। যারা আমার এই ভিডিওটি দেখলেন, আল্লাহ হাফেজ।